সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আমাদের এবারের পর্বটি সাজানো হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উপরে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমি কমতে থাকা সহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের একমাত্র উদাহরণ। দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনেও শীর্ষে বাংলাদেশের নাম। স্বাধীনতার পর থেকে ধানের উৎপাদন বেড়েছে ৩ গুণেরও বেশি। পাল্টে গেছে দেশের খাদ্য নিরাপত্তার চিত্র। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবার শ্রীলঙ্কায় রপ্তানি করছে ৫০,০০০ মেট্রিক টন চাল। কৃষকের শ্রম, কৃষি কর্মকর্তাদের তদারকি, কৃষি বিজ্ঞানীদের গবেষণা আর সরকারের সদিচ্ছায় ধান চাষ ও চাল উৎপাদনের এর রেকর্ড গড়েছে বাংলাদেশ। জাতীয় প্রবৃদ্ধির গ্রাফ চিত্রকে করেছে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রম করে থাকেন তাদের বৈজ্ঞানিকদের মাঝে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন কৃষিকে দাঁড় করিয়ে দিচ্ছে এক অসম যুদ্ধে। কমছে উৎপাদন, তারপরও সব প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে প্রধান খাদ্যশস্য ধানের উৎপাদন বাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস স্যারের সাথে। স্যার, আপনাদের এখানে আপনারা বর্তমানে কি কি বিষয়ের উপর গবেষণা করছেন? ধান গাছের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা পর্যালোচনা করছেন? মূলত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধান এবং ধান ভিত্তিক শস্যক্রমের গবেষণার উপর নিয়োজিত। তো এখানে প্রথমে যখন ৭০ দশকে আমাদের ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো, তখন প্রথম থেকে উদ্দেশ্য ছিল কিভাবে ধানের ফলন বৃদ্ধি করা যায়। অবশ্যই তখন ব্যাপারটা দেখা হয়েছে যে অবশ্যই পোকামাকড় সহনশীল হতে হবে। আমরা তো জানি ভাত আমাদের প্রধান খাদ্য, সেক্ষেত্রে ব্রি ভালো কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে। গত ১০ বছরে আপনাদের যদি সাফল্যের কথা বলতে হয়, সেক্ষেত্রে আপনি কোন কোন জাতের কথা বলবেন? আমাদের যে সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট সেটা আসলে খুবই উল্লেখযোগ্য বলা যেতে পারে। কারণ এই সময়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের বৈরী পরিবেশে সহনশীল জাত বের করতে হবে, আমাদের পুষ্টি সমৃদ্ধ জাত বের করতে হবে। পাল্টে গেছে কৃষি উৎপাদনের পুরনো হিসেব নিকেশ। ১৬ কোটি মানুষের এক ছোট্ট ভূখণ্ডে অসীম সম্ভাবনা জাগিয়ে তুলছে বাংলাদেশ। পরিশ্রমী কৃষক ও মেধাবী বিজ্ঞানীদের যৌথ প্রয়াসেই এ সাফল্য। স্বাধীনতার পর দেশে প্রতি হেক্টর জমিতে ২ টন চাল উৎপাদিত হতো। এখন হেক্টর প্রতি উৎপাদন হচ্ছে প্রায় ৪ থেকে ৬ টন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জিন ব্যাংক রয়েছে, যেখানে দেশীয় প্রায় ৬,০০০-এরও বেশি এবং সব মিলিয়ে প্রায় ৮,০০০-এর মতো ধানের জার্মপ্লাজম সেখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে। আমাদের ডিভিশনে মেইনলি 2টা পার্ট, একটা হলো জিন ব্যাংক আর একটা হলো আমাদের বিডার বীজ মেনটেন্যান্স করা হয়, এখানে উৎপাদন বিতরণ করা হয়। আমাদের জিন ব্যাংকে 3টা সংরক্ষণাগার আছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। যেটা স্বল্পমেয়াদী ওখানে 3 থেকে 5 বছর ভালো থাকে, যেটা মধ্যমেয়াদী ওখানে 15 থেকে 20 বছর বীজ সংরক্ষণ করা যায়, এবং যেটা দীর্ঘমেয়াদী ওখানে 50 থেকে 100 বছর সংরক্ষণ করা যায়। বাইরে কোথাও আপনারা এই বীজগুলো দিচ্ছেন কিনা? যে এই দেশি ধানের জাতগুলো থেকেও আমরা বাইরে, যেমন বাইরের কোনো দেশ আমাদের দেশ থেকে যদি ধানের জাত চায় গবেষণার জন্য, সেটাও আমরা দিয়ে থাকি। পাশাপাশি বাহির থেকেও আমরা আনি। আর পাশাপাশি আমাদের যে বিড়ি উদ্ভাবিত ধানের জাতগুলো, এগুলোর আবার বিডার বীজ আমরা করে থাকি। প্রতি বছরই আমাদের 100 টনের উপরে বিডার বীজ করতে হয়। সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনাদের এই জিন ব্যাংক থেকে আমাদের বাংলাদেশের কৃষকেরা অনেক বেশি উপকৃত হচ্ছে। অবশ্যই, কারণ এই দেশি ধানের জাত ব্যবহার করেই তো আমরা এই বিড়ি জাত উদ্ভাবন করে থাকি। বিভিন্ন তাদের ক্রসিং ম্যাটেরিয়াল হিসাবে এই লোকাল ধানের জাতগুলো ক্রসিং প্যারেন্ট হিসাবে ব্যবহার করা হয়। আপনারা এখানে যেভাবে সংরক্ষণ করেন, আমরা যদি সেই জায়গাটা একটু দেখি, আমরা এসে সেই জায়গাটা, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এখানে এটা হলো +4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হলো আমাদের মধ্যমেয়াদী সংরক্ষণাগার। এখানে আমরা 15 থেকে 20 বছর এখানে বীজ ভালো থাকে। দেশীয় ধানের মধ্যে বাসমতি, বাদশাভোগ, পঙ্খিরাজ,
দাঁতখানি, রাঁধুনি পাগল, স্বাক্ষরখানা, বিন্নি ধান, কাটারি ভোগ, জলকুমারী, দীঘা, বাঁশফুল, তুলসীমালা, সাদা মোটা, টোপা, বেগুন বিচি ইত্যাদি। বাংলাদেশ এখন 4 কোটি টন চাল উৎপাদনের পথে। 2012-13 অর্থ বছরে এই উৎপাদন ছিল 3 কোটি 48 লক্ষ টন। ধারাবাহিকভাবে এই সাফল্যের কারিগর এদেশের কৃষক। আপনি মূলত এখানে ধানের কোন কোন বিষয়ের উপরে কাজ করছেন? আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গত 2010 সালে জলমগ্নতা সহনশীল দুটি ধানের জাত বৃধান 51 এবং বৃধান 52 উদ্ভাবন করে। জাত দুটি প্রাকৃতিক আকস্মিক বন্যায় রোপা আমন মৌসুমে 12 থেকে 16 দিনের বন্যা সহ্য করতে পারত। কিন্তু এবছরে যেমন দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকস্মিক বন্যা হয়েছে এবং সেই বন্যায় অনেক জায়গায় বৃধান 51 এবং বৃধান 52 মারা গেছে, সেই বিষয়টি আমাদের আগে থেকে মাথায় ছিল। এই বিষয়টি বিবেচনা করে আমরা সম্প্রতি বৃধান 51 এবং বৃধান 52 থেকে অধিক জলমগ্নতা সহনশীল, যেমন 18 থেকে 20 দিনের বন্যা সহ্য করতে পারে অথচ উচ্চ ফলনশীল, BR11 মতো 5 থেকে 5.5 টন ফলন দিতে সক্ষম এমন ধানের জাত আমরা উদ্ভাবন করেছি। ক্ষেত্রে আপনারা কোন কোন অঞ্চলে কি ট্রায়াল দিচ্ছেন এই সকল জাতের? আমরা জাতগুলি বাংলাদেশের বিভিন্ন বন্যাপীড়িত অঞ্চলে আমরা ট্রায়াল দিয়েছি। এর মধ্যে আমরা দেশের উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। দেশে ক্ষুধা ও দারিদ্র্য কমানোর লক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রি। সম্প্রতি উদ্ভাবিত আমন মৌসুমের আগাম জাত বৃধান 62 এবং বোরো মৌসুমের বৃধান 64, যেটি কিনা জিঙ্ক সমৃদ্ধ জাত। আশা করা যায় মানবদেহের স্বাভাবিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করবে এ জাতগুলো। মঙ্গাপীড়িত বৃহত্তর রংপুর জেলার লাখ লাখ দরিদ্র ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত বৃধান 33 বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে তাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা এখন ধান গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের একজন সিনিয়র সায়েন্টিস্টের সাথে কথা বলবো। আমরা এখানে বেসিক্যালি যে কাজগুলি করছি, আমরা আসলে নর্মাল ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিং যে কাজগুলি করছে তাকে আমরা জাস্ট কমপ্লিমেন্টারি হিসাবে বায়োটেকনোলজি কাজ করি ভ্যারাইটাল ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের বায়োটেকনোলজি ডিভিশনে নতুন ভ্যারাইটি ব্যবহার করার জন্য আমরা যে কাজগুলি করছি সেটা হচ্ছে অ্যান্থার কালচার করছি, আর যাতে আমরা ব্রিডিং সাইকেলটাকে শর্ট করে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমরা কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েরও কাজ করছি। কোন জিনিসটা অ্যাপ্লাই করে দেখছেন যে এটার কোনো প্রভাব আছে কি না? মানে হরমোন ইউজ করেছি, যেটার মধ্যে হচ্ছে বিএপি, কাইনেটিন এবং এনএ আছে। এটা দেওয়ার কারণে আমি দেখতেছি যে বৃধান 29-এর রিজেনারেশন ক্যাপাসিটিটা কেমন হচ্ছে। পোকামাকড় ফসল উৎপাদনে সবচেয়ে বড় বাধা, তাই পোকামাকড় নিয়ে গবেষণা করা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অন্যতম আরও একটি কার্যক্রম। ধানে আমরা জানি যে প্রায় 232টা ক্ষতিকারক পোকা আছে। তার মধ্যে 2টা পোকা মাছি পোকা ক্ষতিকারক, একটা হলো পাতা মাছি যেটা পাতায় ক্ষতি করে এবং আমরা দেখতে পাই, আর একটা হলো গলমাছি যেটা গাছের ভিতরে একবারে গ্রোয়িং পয়েন্টে যেখানে থেকে পাতাটা বেরিয়ে আসে ওই অংশে সে আক্রমণ করে এবং আক্রমণের পরিপ্রেক্ষিতে এখানে গল ফর্মেশন হয় এবং পেঁয়াজ পাতার আকারে বেরিয়ে আসে। আপনারা জানেন যে পেঁয়াজ পাতা চারদিকে গোল কিন্তু ধানের পাতা প্রশস্ত, যার কারণে আমরা এটা বুঝতে পারি। এবং এই পোকাটা যখন আক্রমণ করে তখন ধানটা থাকে কুশি অবস্থায়, অর্থাৎ ধানে যখন থোর আসার আগে এই পোকাটার আক্রমণ হয়। আমাদের কৃষক ভাইরা যদি ওই সময় জমি পর্যবেক্ষণ করে এবং দেখে যে এরকম পেঁয়াজ পাতার মতো অবস্থা, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমরা তো জানি যে কারেন্ট পোকা নামে একটি পোকা আজকাল যে ধান খেতে বেশ ভালো একটি অ্যাটাক করছে, সে ব্যাপারে আপনার মতামত কি? আপনি ঠিকই বলেছেন, ধান খেতে এখন আমন মৌসুম, আপনারা জানেন যে এই সময়ে পোকা আক্রমণ করে এবং সেটা বাদামি গাছফড়িং, যেটা আপনি কারেন্ট পোকা বললেন। এবং এই কারেন্ট পোকার যখন আক্রমণ করে তখন আমাদের কৃষকরা দূর থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে তাকে অবশ্যই জমির পাশে যেতে হবে এবং গুছার গোড়াতে দেখতে হবে। যে জমিগুলো বেশি উর্বর বা যে জমিতে বেশি সার ব্যবহার করা হয়েছে, বিশেষ করে ইউরিয়া সার, বা যে জমিটা ঘন করে লাগানো,
ওই সমস্ত জমিতে যদি সে ভিতরে ঢুকে এবং গাছের গোড়াটা পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু সে বাদামি ঘাসফড়িংয়ের উপস্থিতি বুঝতে পারবে যদি সেখানে আক্রমণ হয়। কৃষি বিপ্লবে বিশেষ করে ধান উৎপাদনে বাংলাদেশের যে সাফল্য তা বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য আদর্শ ও অনুপ্রেরণা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের এই সাফল্যকে বিশ্বের জন্য উদাহরণ হিসেবে প্রচার করছে। সুতরাং বলাই যায় আবারও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। সুপ্রিয় দর্শক, আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাটির মানুষ, মাঠের রাজা, বাজানো